দেশে প্রথমবারের মতো চালু হলো ভার্চুয়াল কোর্ট। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিচার পরিচালনায় একটি নতুন অধ্যায়ের সূচনা, বললেন জ্যেষ্ঠ আইনজীবীরা। দেশে করোনা ভাইরাসে গতকাল মারা গেছে 14 জন, নতুন 236 জন সহ মোট সুস্থ হয়েছেন 2650 জন। শর্ত সাপেক্ষে সীমিত আকারে দোকানপাট খুললেও রাজধানীর বেশিরভাগ এলাকায় সামাজিক দূরত্ব বজায় রাখা স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে উদাসীন অনেকেই। করোনা দুর্যোগে ত্রাণ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর অবস্থানে সরকার। অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সরকারের শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে বলেন ওবায়দুল কাদের। গণমাধ্যম কর্মীদের বেতন ভাতা পরিশোধের পাশাপাশি চাকরিচ্যুত না করতে মালিকদের প্রতি তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের আহ্বান। এবং বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 2,83,000 ছাড়িয়েছে, আক্রান্ত 21,81,000-এর বেশি মানুষ। আসসালামু আলাইকুম। বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডের দুপুরের সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি শাহানা চৌধুরী। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। দেশে এ পর্যন্ত 14,657 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, আর মারা গেছে 228 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 2,650 জন। এদিকে প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার রোধে দেশের অধিকাংশ জেলায় চলছে লকডাউন। সারা দেশের করোনা ভাইরাসের সার্বিক চিত্র তুলে ধরছেন ফয়জুল্লাহ সাইদ। সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সারা দেশে গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছে 887 জন এবং এ পর্যন্ত মোট আক্রান্ত 14,657 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে গত 24 ঘন্টায় 236 জন। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 2,650 জন। করোনায় আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছে 14 জন এবং করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে 228 জন। করোনা আক্রান্ত রোগীর সংখ্যা রাজধানী ঢাকাতে সবচেয়ে বেশি। গত 24 ঘন্টায় রাজধানী ঢাকায় নতুন করে আক্রান্ত হয়েছে 209 জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে 6,659 জন। নওগাঁয় গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 8 জন। এ পর্যন্ত আক্রান্ত সংখ্যা 70। লক্ষ্মীপুরে নতুন করে 2 জন, মোট আক্রান্ত 61 জন। গোপালগঞ্জে নতুন আক্রান্ত 1 জন, মোট 52 জন। গাজীপুরে গত 24 ঘন্টায় নতুন আক্রান্ত 10 জন, মোট 349 জন। বগুড়ায় নতুন করে 2 জন, এ পর্যন্ত 39 জন। নরসিংদীতে নতুন করে আক্রান্ত হয়েছে 8 জন, মোট আক্রান্তের সংখ্যা 225। নীলফামারীতে নতুন করে আক্রান্ত হয়েছে 12 জন, মোট আক্রান্তের সংখ্যা 52। সিলেটে নতুন করে আক্রান্ত হয়েছে 9 জন, মোট 62 জন। ফেনীতে নতুন করে আক্রান্ত হয়েছে 8 জন, মোট 15 জন। টাঙ্গাইলে নতুন করে আক্রান্ত হয়েছে 1 জন এবং মোট আক্রান্তের সংখ্যা 51 জন। কুষ্টিয়ায় নতুন করে আক্রান্ত হয়েছে 2 জন, মোট 22 জন। বরিশালে নতুন করে 1 জন, মোট 51 জন। সারা দেশে ছোটখাটো দোকান এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে দেওয়ার ফলে লোকজনের যাতায়াত বেড়েছে। দেশের সকল জেলায় বসানো হয়েছে পুলিশি চেকপোস্ট। সেখানে বিভিন্ন যানবাহনে তল্লাশির পাশাপাশি জরুরি সেবার আওতার বাইরে কাউকে কোনো জেলায় ঢুকতে বা বের হওয়ার অনুমতি দিচ্ছে না। এছাড়া সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মাঠে রয়েছে পুলিশ ও সেনা সদস্যরা। সারা দেশের বিভিন্ন জেলা শহরগুলোতে লকডাউন কার্যকর করা ও সরকারি নীতিমালা বাস্তবায়নে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত হচ্ছে ভ্রাম্যমাণ আদালত। কাঁচা বাজার সহ রাস্তাঘাটে বেড়েছে মানুষের যাতায়াত। এই অবস্থায় করোনা সংক্রমণ প্রতিরোধে মাঠে কাজ করছে পুলিশ, সেনাবাহিনী, র্যাব ও জেলা প্রশাসন। ফয়জুল্লাহ সাইদ, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। শর্ত সাপেক্ষে সীমিত আকারে দোকানপাট খুললেও রাজধানীর বেশিরভাগ এলাকায় সামাজিক দূরত্ব বজায় রাখছেন না নগরবাসী। পুরনো ঢাকা সহ নগরীর বেশিরভাগ এলাকায় বিভিন্ন দোকানপাটে মানুষের ভিড় বেড়েছে ব্যক্তিগত গাড়ি চলাচল। নগরীর বিভিন্ন এলাকা ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন সুজন হালদার। শপিং মল ও দোকানপাট সীমিত আকারে খুললেও নগরীতে ব্যক্তিগত গাড়ি চলাচল বেড়েছে। বিমানবন্দর সড়ক, বনানী, মিরপুর রোড সহ রাজধানীর প্রধান সব সড়কেই রীতিমতো যানজট। পুরনো ঢাকার শপিং মল ও দোকানে লক্ষ্য করা যায় ক্রেতাদের ভিড়। বিক্রেতারা সামাজিক দূরত্ব বজায় রাখবার চেষ্টা করলেও ক্রেতারা মানছেন না স্বাস্থ্যবিধি।
এখানে যে অনেক ভিড় হয়, সেই ভিড়টা আপনারা কিভাবে সামাল দেন? দূরত্বটা আসলে বজায় রাখতে পারেন কিনা? আমরা এই করে রাখি, সাইড করে এই করে, তারপর দোকানদারি করি একসাথে। মাস্ক আসিল হারাই গেছে, এখন কিনবো একটা। এখন 2 মাসের উপরে কাজ বন্ধ হয়ে গেছে গা, বাসা আর কয়দিন বইয়া খাওয়ান যায় এখন। শপিং মল ও পাড়া মহল্লায় সামাজিক দূরত্ব বজায় রাখতে নগরবাসীকে অনুরোধ জানাচ্ছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। স্বাস্থ্যবিধি মেনে চলবার জন্য রাজধানীবাসীকে সচেতন করবার চেষ্টা করছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও সচেতন মহল। আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতিটি কাউন্সিলর, মেয়র মহোদয় সহ আমরা জনগণকে সচেতন করার জন্য যথেষ্ট চেষ্টা করছি। সরকার ঘোষিত যে স্বাস্থ্যনীতি মেনে চলার জন্য, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য আমরা চেষ্টা করছি, মানুষকে বোঝাবার চেষ্টা করছি। জীবন এবং জীবিকার প্রয়োজনে যেতে হলে আমাদের সামাজিক দূরত্বটা আসলে মেনটেন করতে হবে। প্রত্যেক নাগরিকের নিজ দায়িত্ব হিসাবে আমরা যদি মনে করি যে আমি নিজে সুস্থ থাকবো, আমার পরিবারকে সুস্থ রাখবো, সমাজকে সুস্থ রাখবো, তাহলেই আমাদের দেশ সুস্থ থাকবে। যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা শপিং মল, নিউ মার্কেট, বঙ্গবাজার সহ নগরীর বেশ কিছু শপিং মল বন্ধ থাকলেও গুলশান, বনানী ও সদরঘাট এলাকার দোকানপাট খোলা রয়েছে। পুরনো ঢাকার সদরঘাট এলাকায় সকাল থেকেই দোকানপাট খুলেছে। বিভিন্ন এলাকা থেকে, বিশেষ করে কেরানীগঞ্জ এবং অন্যান্য এলাকা থেকে লোকজন আসছে এখানে পাইকারি এবং খুচরা জিনিসপত্র কেনার জন্য, এবং কিনতে এসে যেটা হচ্ছে যে প্রত্যেকটা দোকানে কিন্তু ভিড় লেগে আছে। এছাড়াও এখানে রিক্সা এবং বিভিন্ন ধরনের গাড়ি চলাচল করছে, যাতে করে অনেকটা জ্যাম লেগে আছে। সামাজিক দূরত্ব বজায় রাখবার যে বিষয়টি কিংবা নির্দিষ্ট শারীরিক দূরত্ব বজায় রাখবার যে বিষয়টি, সেটি কিন্তু এখানে কোনোভাবেই বজায় থাকছে না, এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করার যে বিষয়টি রয়েছে সেটিও কিন্তু পুরনো ঢাকার লোকজন কোনোভাবেই মানছে না। পুরনো ঢাকা থেকে সুজন হালদার, বাংলাদেশ টেলিভিশন। করোনা দুর্যোগে ত্রাণ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতকরণে সরকার কঠোর অবস্থানে রয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের শুদ্ধি অভিযান এখনো চলমান। তিনি আজ তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, করোনার বিস্তার রোধ করতে সরকার চিকিৎসা ক্ষেত্রেও সক্ষমতা বাড়িয়েছে। তিনি বলেন, সম্মুখ সারিতে তারুণ্যের শক্তি হিসেবে নতুন ডাক্তার ও নার্স যুক্ত হওয়ায় করোনা প্রতিরোধ লড়াইয়ে নতুন গতির সঞ্চার হয়েছে। করোনা চিকিৎসা বিস্তার রোধে সরকার চিকিৎসা ক্ষেত্রেও সক্ষমতা বাড়াচ্ছে। অতি সম্প্রতি শেখ হাসিনা সরকার নতুন করে 2000 ডাক্তার এবং 5000 নার্স নিয়োগ দিয়েছেন। 2000 চিকিৎসক করোনা চিকিৎসা বিষয়ক কোভিড হাসপাতালগুলোতে পদায়ন করা হয়েছে। সম্মুখ সারিতে তারুণ্যের শক্তি যোগ হওয়ায় লড়াইয়ে নতুন গতি সঞ্চার করবে বলে মনে করি। সারা দেশে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা। খাদ্য সহায়তার পাশাপাশি দিচ্ছে আর্থিক ও চিকিৎসা সহায়তা। এ সময় মাননীয় প্রধানমন্ত্রী বয়স্ক অসহায়দের পাশে দাঁড়াতে নেতা কর্মীদের নির্দেশনা দিয়েছেন। দেশ যখন করোনার করাল রাশে বিপর্যস্ত, তখন জনগণের প্রত্যাশা ছিল বিএনপি ত্রাণ সাহায্য নিয়ে তাদের পাশে দাঁড়াবে। বাংলাদেশ আওয়ামী লীগ নেতা কর্মীদের যখন ঈদ শপিং না করে সে অর্থ অসহায় জনগণের মাঝে বন্টনের নির্দেশ দেওয়া হয়েছে, তখন বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে ত্রাণের পরিবর্তে দলীয় নেতা কর্মীদের ঈদ উপহার বিতরণ করছে, যা জনগণের দুঃখ দুর্দশার সঙ্গে উপহাসের সামিল। গণমাধ্যম কর্মীদের বেতন ভাতা পরিশোধের পাশাপাশি চাকরিচ্যুত না করতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে করোনা ভাইরাস সংক্রমণে নমুনা সংগ্রহ বুথের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে এই আহ্বান জানান। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী। তথ্যমন্ত্রী বলেন, সংবাদপত্রের সরকারি বকেয়া বিলগুলো পরিশোধের নির্দেশনা দেওয়া হয়েছে। আমি অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি, অনেক সাংবাদিক ভাই বোনকে বিভিন্ন মিডিয়া হাউস থেকে চাকরিচ্যুত করা হয়েছে, অনেকের বেতন দেওয়া হয়নি। আমি বিভিন্ন প্রতিষ্ঠানে, পত্রিকা,
টেলিভিশন, অনলাইন। আমি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্ণধারদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো, এই মহামারীর এই দুঃসময়ে দয়া করে কাউকে চাকরিচ্যুত করবেন না, এবং দয়া করে আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাই, যাদের বেতন বাকি আছে তাদের বেতনটি দিয়ে দিবেন। আপনারা হয়তো বলতে পারেন আপনাদের অনেক সমস্যা যাচ্ছে, সমস্যা এই কয়েক মাস যাচ্ছে, এর আগে তো সমস্যা ছিল না, সুতরাং আর কয়েক মাস পরে এই সমস্যা থাকবে না। সরকারের পক্ষ থেকে কিন্তু সাংবাদিকদের বেতন ভাতা যাতে ঠিক মতো হয় সেজন্য অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে। যেমন করপত্রের বিল আমরা, বকেয়া বিল আমরা ছাড় করা শুরু করেছি, অনেকে পেয়েছে। এবং ক্যাবিনেট ডিভিশন থেকে প্রত্যেক মন্ত্রণালয় এবং বিভাগে, 58টি মন্ত্রণালয় এবং বিভাগে চিঠি দিয়ে বলে দেওয়া হয়েছে যে সরকারের কাছে পত্রিকাগুলোর যে বিল বাকি আছে সেটি পরিশোধ করে দেওয়ার জন্য। এবং সেই বিল নিশ্চয়ই আপনারা পত্রিকার যারা মালিকপক্ষ তারা যোগাযোগ করছেন, আশা করি সহসা পাবেন। পরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের জন্য স্বাস্থ্য অধিদপ্তর ও আওয়ামী মৎস্যজীবী লীগের পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। চট্টগ্রামে করোনা রোগী শনাক্তে বিআইটি সিভাসুর পাশাপাশি কাজ শুরু হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও। এর বাইরে করোনা রোগীদের চিকিৎসায় প্রস্তুত হচ্ছে হলি ক্রিসেন্ট হাসপাতাল, যেখানে থাকছে 20 শয্যার আইসিইউ বিভাগ। বিটিভির চট্টগ্রাম প্রতিনিধি মোহাম্মদ সাজ্জাদ হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের ভিত্তিতে ফয়জুল্লাহ সাইদের ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় এক সময়ের বেসরকারি চিকিৎসা কেন্দ্র হলি ক্রিসেন্ট হাসপাতালটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। সম্প্রতি করোনা রোগীদের চিকিৎসায় এই হাসপাতালকে নতুন করে ঢেলে সাজানো হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ওয়াসা, স্বাস্থ্য অধিদপ্তর এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিলে অল্প সময়ের মধ্যেই প্রস্তুত করেছে এই অস্থায়ী করোনা হাসপাতাল। এখানে ভেন্টিলেটর বলেন, আইসিইউ সাপোর্ট বলেন এবং জেনারেল বেড বলেন এবং আমাদের এবং কেবিনও আমরা রেডি করতেছি। কিছু একটা প্রতিষ্ঠান চালাইতে গেলে এখানে ডাক্তার লাগবে, সিস্টার লাগবে, তারপরে ওয়ার্ড বয় লাগবে, আয়া লাগবে, সরকারি ডাক্তারদেরকে নিয়োগ দেবে। এবং যেহেতু সরকারি ডাক্তারদেরকে যদি কাজ করার জন্য সুযোগটা করে দেওয়া হয় তাহলে এটা আমরা ফাংশনিং এ যেতে পারবো। এদিকে এই হাসপাতালে জনবল কাঠামো নিয়ে আলোচনা চলছে বিএমএ, স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও মন্ত্রণালয়ের। আমরা একটি রেজলিউশন তৈরি করেছি, যেটি আমরা আমাদের বিভাগীয় আমাদের কমিশনার মহোদয় উনি পাঠাবেন প্রশাসনের কাছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে। অবশ্যই এর অনুমোদন নিতে হবে। তারা যে ধরনের নির্দেশনা দেয়, এই দুটি হাসপাতালের যে কোনো একটি হাসপাতালের অঙ্গ হাসপাতাল বা এটাকে বলে কোভিড ইউনিট বা সেকেন্ড ইউনিট হিসেবে এটি চালানোর সুযোগ আছে। সম্প্রতি চট্টগ্রামে করোনা পরীক্ষা বাড়াতে চট্টগ্রাম মেডিকেল কলেজেও চালু হয়েছে পিসিআর ল্যাব। প্রতিদিন এই ল্যাবে পরীক্ষা হবে 90টি নমুনার, যা সামনে আরো বাড়ানোর পরিকল্পনা আছে কর্তৃপক্ষের। এখন যে মেশিনটা আমাদের কাছে আছে, এখানে আমরা হাইয়েস্ট 90টা স্যাম্পল করতে পারবো এবং আর শিফটিং বাড়ালে হয়তো আরো বেশি কিছু করা যাবে। হলি ক্রিসেন্ট হাসপাতাল সরকারি ব্যবস্থাপনাতেই চালু করা হবে বলে জানান তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রামে ইতিমধ্যেই যে 100 শয্যার যে জেনারেল হাসপাতাল, সেখানে 10টি ভেন্টিলেশন ইউনিট সহ সে হাসপাতাল করোনা রোগীদের জন্য ডেডিকেট করা হয়েছে। সেখানে করোনা রোগীদের ভর্তি করা হচ্ছে এবং সেখানে তারা চিকিৎসা পাচ্ছেন। হলি ক্রিসেন্ট হাসপাতালকে করোনা রোগীদের জন্য একটি ডেডিকেটেড হাসপাতাল হিসেবে আবার চালু করার জন্য আজকে এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে হলি ক্রিসেন্ট হাসপাতালে 20টি আইসিইউ ইউনিট এবং 60টি আইসোলেশন বেড, সেই বেড আমরা 80টিতে উন্নতি করতে বলেছি, অর্থাৎ টোটাল 100 উন্নীত করে এটি সরকারি ব্যবস্থাপনায় চালু করার সিদ্ধান্ত। ক্রিসেন্ট হাসপাতালটি সরকারি ব্যবস্থাপনায় চালু করা হবে। ইতোমধ্যে জেনারেল হাসপাতালে 10 শয্যা বিশিষ্ট আইসিইউ চালু হয়েছে। হলি ক্রিসেন্ট হাসপাতালও চালু হলে করোনা চিকিৎসায় অনেক দূর এগিয়ে যাবে চট্টগ্রামবাসী। ফয়জুল্লাহ সাইদ, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন।
করোনা ভাইরাস সংক্রমণের বিস্তার রোধে আজ থেকে চালু হয়েছে ভার্চুয়াল কোর্ট। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে পরিচালিত হবে বিচার কাজ। আইনমন্ত্রী বলেন, ভার্চুয়াল কোর্ট পরিচালনা দেশে একটি নতুন অধ্যায় সূচিত হলো। জ্যেষ্ঠ আইনজীবীরা বলছেন, ভার্চুয়াল কোর্টের মাধ্যমে বিচার প্রার্থী মানুষ যেমন সুবিধা পাবেন, একই সঙ্গে বিচারক ও আইনজীবীরাও সামাজিক দূরত্ব বজায় রাখতে পারবেন। সুজন হালদারের প্রতিবেদন। করোনা ভাইরাস সংক্রমণ বিস্তার রোধে প্রায় 2 মাস বন্ধ ছিল আদালতের বিচার কার্যক্রম। বিচার প্রার্থী মানুষের ন্যায় বিচার প্রাপ্তির কথা মাথায় রেখে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিচারিক কার্যক্রম পরিচালনার বিধান রেখে আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ 2020 জারি করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। ইতিমধ্যে ভার্চুয়াল উপস্থিতিতে বিচার কাজ পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে গঠন করা হয়েছে 3টি বেঞ্চ। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি AM আমিন উদ্দিন বলেন, ভার্চুয়াল কোর্টের মাধ্যমে দেশের বিচার বিভাগে একটি নতুন অধ্যায় সূচিত হলো। অ্যাডভোকেট AM আমিন উদ্দিন, আপনার কাছে এক কথায় একটি বিষয় জানতে চাচ্ছি। এই যে ভার্চুয়াল কোর্টটি চালু হলো, এতে করে বিচার প্রার্থী মানুষ কিংবা আইনজীবী যারা আছেন কিংবা বিচারক তারা কিভাবে এই কাজটা পরিচালনা করবেন এবং এতে করে বিচার প্রার্থী মানুষরা কোনো ধরনের বিড়ম্বনায় পড়বেন কিনা? নতুন দিগন্তের একটা উন্মোচন হলো, এর মাধ্যমে মানুষের কিছু সুবিধা হবে। আপনি দেখেন অনেক মানুষ আজকে দেখেন একটা কোনো বিচারের কারণে একজন মানুষ ঢাকার বাইরে আছেন, ওনার কোনো একটা প্রয়োজন হলো, উনি যদি সরাসরি মামলা করতে চান, উনিও কিন্তু ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যোগদান করতে পারবেন। অথবা দেখেন একজন আইনজীবী, উনি আজকে আদালত যেতে পারছেন না, ওনার কোনো সমস্যা হচ্ছে, অথবা আসলে ট্রাফিক জ্যামের জন্য যেতে পারছেন না, উনিও কিন্তু ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আদালতে সংযুক্ত হয়ে মামলা পরিচালনা করতে পারবেন। এটার জন্য সুবিধা হবে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানান, ভার্চুয়াল কোর্ট দেশে প্রথম। ভার্চুয়াল এজলাস বসবার পরই বিষয়টি সকলের কাছে আরো স্পষ্ট হবে। বিচার প্রার্থী মানুষরা কিভাবে সুবিধা পাবে বা কোর্টটা কিভাবে পরিচালিত হবে একটু ছোট করে যদি বলতেন স্যার। আমাদের এক্সপেরিয়েন্সে আসলে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন জানান, আদালতে আসামিদের হাজির না করা, আইনজীবী ও বিচারকদের সরাসরি উপস্থিত না হওয়ার কারণে সামাজিক দূরত্ব বজায় রাখা অনেকটাই সহজ হবে। রেগুলার করতো না, কাজে সুবিধা সংখ্যক আইনজীবী এবং তারাই যে বেনিফিট পাবে। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে ভার্চুয়াল কোর্টের যে প্রসিডিয়ার নিয়মাবলী নির্দেশাবলী, এটা তো আগে কোনোদিন ছিল না দেশে। এটা বুঝে সেটার উপরে কাজ করতে সময়ের ব্যাপার, যেটা শুরু হয়েছে মাত্র। আইনমন্ত্রী আনিসুল হক রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত এই অধ্যাদেশকে স্বাগত জানান। গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে আইনমন্ত্রী জানান, ভার্চুয়াল কোর্ট দেশের তথ্য প্রযুক্তি ও বিচার বিভাগে নতুন একটি অধ্যায় সূচনা করেছে। ভার্চুয়াল কোর্টে স্বল্প পরিসরে জামিন শুনানি সহ গুরুত্বপূর্ণ বিচার কাজ পরিচালিত হবে। বিচার কাজে সংশ্লিষ্টদের ভার্চুয়াল উপস্থিতি আদালতের সরাসরি উপস্থিতি বলে গণ্য হবে। সুজন হালদার, বাংলাদেশ টেলিভিশন। প্লাটিনাম জুবলি জুট মিলসের শ্রমিক ক্লাবের বদলি পাটকল শ্রমিকদের হাতে 8 কেজি চাল সহ অন্যান্য খাদ্য সামগ্রী তুলে দেন মেয়র তালুকদার আব্দুল খালেক। এদিকে লক্ষ্মীপুরের রায়পুরে জেলা পরিষদের উদ্যোগে 500 জন কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য কাজী সেলিনা ইসলাম। জামালপুরের ইসলামপুর উপজেলায় সমাজ কল্যাণ পরিষদ করোনা দুর্যোগে অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে জনপ্রতি 500 টাকা করে 4,78,000 টাকা বিতরণ করেন সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল। এদিকে করোনার কারণে কর্মহীন হয়ে পড়া পঞ্চগড়ের তেঁতুলিয়ার উপজেলায় নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন সংসদ সদস্য মোহাম্মদ মাজারুল হক প্রধান। টাঙ্গাইলে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া শ্রমিকদের মাঝে চাল, ডাল, আলু সহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য সানোয়ার হোসেন ও সংসদ সদস্য তানভীর হাসান ছোটমনির। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 18 নম্বর ওয়ার্ডে করোনা ভাইরাসের কারণে কর্মহীন, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ উপহার বিতরণ করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শবনম জাহান শিলা। এ সময় ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি কাউন্সিলর জাকির হোসেন বাবুল সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। করোনা ভাইরাসের কারণে আর্থিক সংকটে থাকা কিশোরগঞ্জের 200 জন ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রত্যেককে 10 কেজি চাল সহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য ডক্টর সৈয়দা জাকিয়া নূর লিপি। বগুড়ার শেরপুর মুজিবুর রহমান মহিলা কলেজ মাঠে প্রায় 7 শতাধিক দুস্থ মানুষের জন্য প্রধানমন্ত্রীর পাঠানো রমজান ও ঈদের উপহার বিতরণ করেন সংসদ সদস্য হাবিবুর রহমান। এছাড়া দিনাজপুর বীরগঞ্জে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর 350 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল।
ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন, পরিচ্ছন্ন পরিবেশে সুস্থ জীবনযাপন করুন। হাওড়ের ৯৮.৫ এবং সারা দেশে ৩৭ বোরো ধান কাটা শেষ হয়েছে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। এদিকে করোনার কারণে দেশের বিভিন্ন জেলায় শ্রমিক সংকট থাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও প্রশাসন উদ্যোগ নিয়ে কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিচ্ছে। বিটিভি জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে মাহমুদুল হাসান নাজিমের প্রতিবেদন। খাগড়াছড়িতে করোনাকালীন সময় বুড়ো মৌসুমের পাকা ধান কাটা নিয়ে বিপাকে কৃষক। এমন বাস্তবতায় জেলার কৃষক লীগের উদ্যোগে স্বেচ্ছাসেবীর ভিত্তিতে প্রান্তিক পর্যায়ে কৃষকদের পাকা ধান কেটে মাড়াই করে দরিদ্র অসহায় কৃষকদের ঘরে তুলে দেওয়ায় খুশি স্থানীয় কৃষকরা। এ সময় কৃষক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। করোনাকালীন দুর্যোগ সময়ে মেহেরপুরের গানী উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে অসহায় ও দরিদ্র কৃষকদের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছেন। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রভাবে টাঙ্গাইলের কৃষকদের পাকা ধান কাটা সমস্যা সমাধানে কালীহাতিতে প্রান্তিক পর্যায়ে কৃষকদের ভর্তুকি মূল্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার কম্বাইন্ড হারভেস্টার মেশিনের মাধ্যমে কাটা ধান কার্যক্রমের উদ্বোধন করেছেন সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারি। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। জামালপুরে প্রাণঘাতী কোভিড-19 প্রভাবে কৃষি শ্রমিকের সংকটের কারণে পাকা ধান কাটা আর মাড়াই নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। এমন বাস্তবতায় কৃষি অধিদপ্তর থেকে কৃষকদের দেয়া হচ্ছে কম্বাইন্ড হারভেস্টার মেশিন। মেলান্দু উপজেলার চরপলিশা গ্রামের কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে বুড়ো ধান কাটার ও মাড়াইয়ের কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কৃষি অধিদপ্তর উদ্যোগে ভর্তুকি মূল্যে কৃষকদের ধান কাটার হারভেস্টার মেশিন প্রদান করা হয়েছে। এই ধান কাটার মেশিনের চাবি কৃষকদের হাতে হস্তান্তর করেন সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল আলম দুদু। এদিকে করোনা পরিস্থিতিতে বাগেরহাটে হতদরিদ্র বর্গা চাষীদের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। ধান কাটার কর্মসূচির উদ্বোধন করেছেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোল্লা আমির হোসেন। মাহমুদুল হাসান নাজিম, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন। দেশের করোনা পরিস্থিতিতে চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমে নরসিংদীতে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৪০ জন করোনা আক্রান্ত রোগী। সুস্থ হয়ে ওঠা রোগীরা বলছেন চিকিৎসকদের সঠিক পরামর্শ ও আইসোলেশন মানায় অল্প সময়ে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন তারা। বিস্তারিত বিটিভির নরসিংদী প্রতিনিধি শাহিন মিয়ার রিপোর্টে। রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জের পর সবচেয়ে বেশি করোনা থাবা দিয়েছে নরসিংদীতে। ৫ চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ এখন পর্যন্ত এ জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছে ২০৮ জন। তার মধ্যে আইসোলেশন শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৪০ জন করোনা রোগী। ওষুধের পাশাপাশি আমাকে পুষ্টিকর খাবার খেতে বলা হয়, গড়গড়াগ্নি করতে বলা হয়, আমাকে শ্বাস নিতে বলা হয় এবং সবগুলো আমি যথাযথভাবে করেছি। করার পরে আল্লাহ রহমতে দুইটা নেগেটিভের পরে ছাড়পত্র দেয়। সঠিকভাবে আইসোলেশন মেনে চললে ভিটামিন সি সমৃদ্ধ পুষ্টিকর খাবার খেলে করোনা ভাইরাসকে সহজেই জয় করা সম্ভব বলে মনে করেন নরসিংদীর সিভিল সার্জন। আমরা আমাদের এই কোভিড-19 পজিটিভ রোগীদেরকে বলি যে আপনারা পুষ্টিকর খাবার খাবেন। অন্য দিন যে সকল খাবার খাইতেন ওই সকল খাবারই খাবেন, এর সাথে একটু পুষ্টিকর খাবার, বিশেষ করে ভিটামিন সি জাতীয় খাবার এগুলো একটু বেশি করে খাবেন। এদিকে করোনা রোগী বৃদ্ধি পাওয়ায় নরসিংদীতে পিসিআর ল্যাব সহ আধুনিক চিকিৎসা সরঞ্জাম স্থাপনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে জেলা প্রশাসক। পিসিআর ল্যাব স্থাপন করার জন্য প্রাইমারি যে স্ট্রাকচারটা থাকা দরকার বা কোনো গবেষণা কেন্দ্র কিন্তু নাই। এটা একটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ, আমাদের চেষ্টা আমরা অব্যাহত রাখবো। আধুনিক চিকিৎসা ব্যবস্থা না থাকলেও নরসিংদীর ডাক্তারদের কিন্তু সার্বিক সহযোগিতা এবং আন্তরিকতা এবং জেলা প্রশাসনের সহযোগিতা কিন্তু করোনা রোগীরা সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। শাহিন মিয়া, বাংলাদেশ টেলিভিশন, নরসিংদী। কুষ্টিয়া সদর উপজেলায় এবারে ৬২৫ হেক্টর জমিতে কলা চাষ হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি কলা চাষ হওয়ায় উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে দূর দূরান্তের আড়তদাররা আসতে না পারলেও স্থানীয় আড়তদাররা বাজার থেকে কলা কিনে দেশের বিভিন্ন প্রান্তে পাঠাচ্ছেন। ফলে কলা বিক্রি করে ভালো দাম পাওয়ায় বেশ খুশি কৃষক। বিস্তারিত আমাদের কুষ্টিয়া প্রতিনিধি তরিকুল ইসলামের রিপোর্টে। কুষ্টিয়া অঞ্চলের কলা চাষীদের কষ্টের কথা ভেবে সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বাজার বসানোর ফলে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের প্রথম দিকে দাম না পেলেও এখন ভালো দাম পাচ্ছেন এখানকার কলা চাষীরা।
করোনা ভাইরাসের জন্য খুবই দুরবস্থা ছিলাম, মাঠে কলা পয়সি যাইতো, পাখি থেকে তো মানে নিয়ে আলোকে ছিল না। হাট নাগানোর জন্য আমাদের মতো সাধারণ লোক চাষি এই হাটে মাল বিক্রি করতে পারছি। আর এই মাল বিক্রি করার কারণ আমাদের দুটো আছে নুন ভাতের ব্যবস্থা আমাদের আসছে। যারা স্থানীয় আড়তদার ওনারাই মালগুলা কেনে, ওনারা কিনে এখানে সুতা করে ওনারা ঢাকাতে ওনারা পাঠিয়ে দেয়, সেই অনুযায়ী আমাদের এখানে মাল বিক্রি হয় এবং আমরা খুব খুশি, আমরা ন্যায্য মূল্য আমরা পাচ্ছি, এটা আমরা খুব আনন্দিত। দেশের চাহিদা সম্পন্ন পুষ্টিকর এই ফলটি বাজারজাত করতে পেরে লাভবান হচ্ছেন কৃষক, অন্যদিকে দেশের পুষ্টি চাহিদা পূরণে রাখছে বিশেষ ভূমিকা। তরিকুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশন, কুষ্টিয়া। বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনা ভাইরাসে গত একদিনে মারা গেছে ৩,৫১০ জন মানুষ। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রে প্রাণ হারিয়েছে ৭৫০ জন। যুক্তরাষ্ট্রে এ নিয়ে মোট মারা গেলেন ৮০,৭৮৭ জন। দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ১৩,৬৭,৬৩৮ জন। যুক্তরাজ্যে গত ২৪ ঘন্টা নতুন করে মারা গেছে ২৬৮ জন। এ নিয়ে দেশটিতে এ পর্যন্ত মারা গেছে ৩১,৮৫৫ জন মানুষ। এদিকে ১ জুন পর্যন্ত লকডাউন বহাল রেখে পর্যায়ক্রমে সবকিছু খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, ঘর থেকে কাজ করতে পারছেন না এমন ব্যক্তিদের সোমবার থেকে কাজে যাওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে। ৮৩,৮৮০ জন আক্রান্ত, ৪১,৮১,৩০৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৪,৯৩,৫৫৬ জন। করোনা দুর্যোগে কিন্ডারগার্টেন স্কুল শিক্ষকদের সুরক্ষা নিশ্চিত করতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আজ এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের চেয়ারম্যান ইকবাল বাহার চৌধুরী। দুপুরের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। দেশে প্রথমবারের মতো চালু হলো ভার্চুয়াল কোর্ট। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিচার পরিচালনায় একটি নতুন অধ্যায়ের সূচনা, বললেন জ্যেষ্ঠ আইনজীবীরা। দেশে করোনা ভাইরাসে গতকাল মারা গেছে ১৪ জন, নতুন ২৩৬ জন সহ মোট সুস্থ হয়েছে ২,৬৫০ জন। শর্ত সাপেক্ষে সীমিত আকারে দোকানপাট খুললেও রাজধানীর বেশিরভাগ এলাকায় সামাজিক দূরত্ব বজায় রাখা স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে উদাসীন অনেকেই। করোনা দুর্যোগে ত্রাণ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর অবস্থানে সরকার। অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সরকারের শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে বলেন ওবায়দুল কাদের। গণমাধ্যম কর্মীদের বেতন ভাতা পরিশোধের পাশাপাশি চাকরিচ্যুত না করতে মালিকদের প্রতি তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদের আহ্বান। এবং বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 2,83,000 ছাড়িয়েছে, আক্রান্ত 21,81,000-এর বেশি মানুষ। খবর শেষ হল, খোদা হাফেজ।